প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। একটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এবং সেই শিশুটিকে নিয়ে তার পরিবারের প্রত্যেকটি সদস্য, বিশেষ করে বাবা মায়ের কতই না প্রত্যাশা এবং কতই না আশা থাকে। কিন্তু আপনি যদি দেখেন আপনার ঘরের সন্তানটি হঠাৎ করে নানা রকম জটিলতায় জড়িয়ে গিয়েছে, অর্থাৎ তার মাথায় বা ব্রেইনে কোনো ধরনের জটিলতা হয়েছে, হঠাৎ করে সন্তানটির মাথা বড় হয়ে যাচ্ছে, কিংবা হঠাৎ করে দেখছেন বিভিন্ন ধরনের উপসর্গ বাসা বাঁধছে, যেটির কারণে আপনি খানিকটা শঙ্কিত থাকেন। তবে প্রাথমিক অবস্থায় বিষয়টি নিয়ে শঙ্কিত থাকাটা কতটুকু জরুরি, কখন আপনি বুঝবেন আপনার সন্তানের ব্রেইনে কোনো টিউমার হচ্ছে কিনা, এবং কখন বুঝবেন মাথা বড় হয়ে যাওয়াটা বড় কোনো রোগের বহিঃপ্রকাশ। দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা কথা বলবো হাইড্রোকেফালাস এবং শিশুদের ব্রেইন টিউমার নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ নেফাউর রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। শিশুদের ক্ষেত্রে আসলে হাইড্রোকেফালাস ব্রেইন টিউমার, এই যে জটিলতাগুলো হচ্ছে, একটু জানতে চাই যে হাইড্রোকেফালাস বলতে আমরা কি বুঝি এবং কি কারণে এটি হয়ে থাকে। হাইড্রোকেফালাস বলতে আমরা সাধারণত বুঝে থাকি আমাদের ব্রেনের মধ্যে পানির চলাচলের একটা রাস্তা সৃষ্টিকর্তা প্রথম থেকে তৈরি করে দিয়েছে। এখানে যেটাকে আমরা সিএসএফ বা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড বলি, এই সিএসএফের কাজগুলো হলো ব্রেনের পুষ্টি যোগানো। ব্রেনের বিভিন্ন যে কোষ আছে, কোষের মধ্যে পুষ্টি যোগায়। এই সিএসএফের পরিমাণ বা পানির পরিমাণ যদি কোনো কারণে বেড়ে যায়, হঠাৎ করে কোনো কারণে বেড়ে যায়, এটা বিভিন্নভাবে হতে পারে। আপনার প্রথমত যদি পানির একটা নির্দিষ্ট পরিমাণ আমাদের পানি তৈরি হয় ব্রেনের ভিতরে, কোনো কারণে যদি এই তৈরি হওয়াটা অনেক বেশি হয়ে যায়, দেখা যাচ্ছে আমাদের 450 ml করে প্রত্যেক দিন তৈরি হয়, এর মধ্যে 150 ml ওই আমাদের ব্রেনের ভিতরে থাকে ব্রেনকে পুষ্টি যোগানোর জন্যে, আর 300 ml রক্তে মিশে যায় বিভিন্ন উপায়ে। কোনো কারণে যদি 450 জায়গায় যদি 600, 700, 800 এরকম পানি তৈরি হয়, অতিরিক্ত পানি তৈরি হলে তখন পানি জমতে পারে, পানি জমতে জমতে মাথা আস্তে আস্তে বড় হতে পারে, এটা একটা কারণ। অথবা দেখা যাচ্ছে পানি চলাচলে যে পথটা তৈরি করে দিয়েছে সেই পথে কোথাও বাধাগ্রস্ত হয়েছে, বাধাগ্রস্ত হয়ে পানিটা ঠিকমতো প্রবাহিত হতে পারছে না, তাহলে যে পানিটা তৈরি হচ্ছে সেই পানিটা আস্তে আস্তে জমতে 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 মাথা বড় হতে পারে, এটা একটা কারণ। অথবা দেখা যাচ্ছে যে পানিটা রক্তে মিশে যাওয়ার কথা, 450 ml তৈরি হচ্ছে, 300 ml রক্তে মিশে যাবে, 150 ml থাকবে, কিন্তু রক্তে মিশে যেতে পারছে না। যদি রক্তে মিশে স্বাভাবিকভাবে পানি তৈরি হচ্ছে কিন্তু রক্তে মিশতে পারছে না, যখনই রক্তে মিশতে পারবে না তখন এই পানিগুলো কি হবে, ব্রেনের ভিতর পড়ে থাকবে, পড়ে থাকতে থাকতে আস্তে আস্তে মাথা বড় হতে থাকবে। এই মাথা বড় হওয়া রোগকেই আমরা হাইড্রোকেফালাস বলি। আচ্ছা, মানে মাথাটা হঠাৎ করে কি বড় হয়ে যায় নাকি একটা নির্দিষ্ট সময় পরে, কোন বয়সে বাচ্চারা আক্রান্তের ঝুঁকিতে থাকে? এটা ধীরে ধীরে বড় হয়, এটা মায়ের গর্ভাবস্থায় থেকেও কিছু কিছু আমরা পাই। ইন্ট্রাইউটেরাইন মায়ের গর্ভে অবস্থায় দেখা যাচ্ছে বাচ্চার মাথায় পানি জমতে পারে, যদি কারো জন্মগতভাবে পানি চলাচলের যে পথটা সেটা যদি বন্ধ থাকে, তাহলে গর্ভাবস্থায় যদি এটা বন্ধ আছে, ওখানেও তো কিছু পানি তৈরি হয়, তখন গর্ভ থেকেও নিয়ে আসতে পারে। অথবা বাচ্চার কিছু কিছু সমস্যার কারণে আমরা যদি বলি, বাচ্চা হওয়ার সময় ব্রেনের মধ্যে যদি রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ হলে এই রক্তক্ষরণগুলো পানির শোষণের যে প্রক্রিয়াটা সেটা বাধাগ্রস্ত করে, সেখানে পানি জমতে পারে। অথবা আপনি ব্রেন টিউমারের কথা বললেন, ব্রেন টিউমারটা যদি হয় পানি চলাচলের পথকে যদি সে বাধাগ্রস্ত করে সেখানে হতে পারে। অথবা আমরা কিছু কিছু ইনফেকশন জানি, মেনিনজাইটিস, এনকেফালাইটিস। মেনিনজাইটিস হলে অনেক সময় দেখা যাচ্ছে পানি চলাচলের পথটাকে, মানে পানি যে শোষণ হবে রক্তে মিশে যাবে, সেটা ঠিকমতো হতে পারে না। অথবা জন্মগতভাবে পানি চলাচলের যে পথটা সেটা যদি তৈরিই না হয়, জন্মগতভাবে সেটা তৈরি হলো না, আমাদের ডাক্তারি পরিভাষায় এটাকে বলে অ্যাকুইডাক্টাল স্টেনোসিস। এটা যদি হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে ওই পানির চলাচল করতে না পারার কারণে আস্তে আস্তে পানি জমে মাথা বড় হতে পারে। গর্ভাবস্থায় মায়ের কি কোনো অপুষ্টি কিংবা অপরিপূর্ণতা থেকে কি এটা হতে পারে, নাকি যে কোনো শিশু হুট করে মাথায় এই ধরনের জটিলতা নিয়ে জন্মগ্রহণ করছে বা পরবর্তীতে হচ্ছে? না, এটা মায়ের কোনো সমস্যার কারণে ইউজুয়ালি সাধারণত হয় না। গর্ভাবস্থায় ইউজুয়ালি দেখা যাচ্ছে মায়ের একটি সমস্যার আমরা কথা যদি বলি, শুধু একটি সমস্যা, যেটা হলো ফলিক অ্যাসিড যদি আমরা গর্ভাবস্থায় অনেক সময় বা প্রি প্ল্যান প্রেগনেন্সি যদি না হয়, সেখানে আমরা প্রি প্ল্যান প্রেগনেন্সি বলি যে যদি জন্মের বাচ্চা নেওয়ার কেউ যদি প্ল্যান করে, সে যদি 3 মাস আগে থেকে ফলিক অ্যাসিড নেয়, তাহলে স্পাইনা বাইফিডা নামে বা একটা রোগ হয়, সেই রোগেতেও হাইড্রোকেফালাস থাকে। আচ্ছা আচ্ছা। সেই রোগের যদি হাইড্রোকেফালাস, সেটা মায়ের যদি ঠিকমতো
প্ল্যান প্রেগনেন্সি না হয় সেক্ষেত্রে হতে পারে। তাছাড়া অন্যান্য ক্ষেত্রে ইউজুয়ালি মায়ের কোনো ভূমিকা থাকে না এটা হওয়ার জন্য। এটা এমনি বিভিন্ন কারণেই হতে পারে। হঠাৎ করে একটি শিশু যে কোনোভাবে আক্রান্ত হতে পারে, অথবা জন্মের পরও বিভিন্ন ইনফেকশনের কারণে হতে পারে, অথবা জন্মগতভাবে কোনো টিউমারের কারণে হতে পারে, মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণের কারণে হতে পারে। এগুলো বিভিন্নভাবে নানাবিধ কারণে হতে পারে। কিন্তু কতদিন পরে গিয়ে অভিভাবকরা বুঝতে পারে? কিছু কিছু লক্ষণ আছে। আমরা যদি লক্ষণের কথা বলি, দেখবে যে বাচ্চার মাথাটা, বাচ্চা যদি 2 বছরের ছোট হয়, আমরা ভাগ করে বললে একটু বুঝতে সুবিধা হবে বাচ্চার বাবা মায়ের। 2 বছরের ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখবে মাথাটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধিটা সপ্তাহে 2.5 সেন্টিমিটারের বেশি হতে হবে। আচ্ছা। তারপরে দেখবে যে চোখটা নিচে নেমে যাচ্ছে, চোখটা নিচে নেমে ভিতরে যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় সেটিং সানাইট, সূর্য যখন সূর্যাস্ত যায়, সানসেট হয়, তখন যে সাইনটা দেখা যায় ওরকম চোখটা নিচের দিক চলে যেতে থাকে। আরেকটা যেটা দেখতে পাই আমরা, দেখা যাচ্ছে মাথার যে রক্তনালীগুলো আছে, স্কাল্পের যে ভেনগুলো আছে, রক্তনালীগুলো ফুলে ওঠে। বাচ্চা অনেক রেস্টলেস হবে, বাচ্চা খিটখিটে মেজাজের হয়ে যাবে, খাওয়া দাওয়া করবে না এবং বাচ্চার বমি হবে। এইসব লক্ষণ যদি 2 বছরের নিচের বাচ্চার দেখে থাকি আমরা, তাহলে ধারণা করা হয় যে এই যে ইউজুয়ালি মাথায় পানি জমার কারণে এই উপসর্গগুলো তৈরি হয়েছে। এই উপসর্গগুলো বা এই রোগটি কি কেবলমাত্র 2 বছরের কম বয়সী শিশুদের মাঝে বেশি হয়ে থাকে, নাকি যে কোনো বয়সে হুট করে একজন ব্যক্তির হতে পারে? এই বিষয়টি জানবো, এবং হলে তাৎক্ষণিক ম্যানেজমেন্ট কি রয়েছে, এটা কি কোনো অপারেশন রয়েছে নাকি ওষুধের মাধ্যমে রিকভারি করা যায়? অনেক প্রশ্ন রয়েছে বিষয়টি সম্পর্কে। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। সাথে আছে আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন ডাক্তার মোহাম্মদ নেফাউর রহমান। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমন কথা বলছিলাম যে এই যে বাচ্চার মাথা হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে 2 বছর বয়সের মাঝে, যেটি আপনি বলছিলেন বেশি হয়ে থাকে, একটি প্রশ্ন থেকেই যায় এক্ষেত্রে যে হুট করে যে কোনো একজন ব্যক্তি, যেমন আমার বা আপনার, আমাদেরও কি ধরনের জটিলতা হতে পারে কিনা? হ্যাঁ, এই ধরনের আমি প্রথমেই বলে নিয়েছি যে প্রত্যেকের মাথায় পানি থাকে, মাথায় যেটাকে সিএসএফ বা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড বলে, বড় ছোট সবারই। এই পানিগুলাই আমাদের ব্রেনকে পুষ্টি যোগায়। ছোট বাচ্চারও থাকে, আমাদেরও থাকে। কিন্তু এই পানি জমার ধরনটা বড়দের ক্ষেত্রে কিছুটা আলাদা, ছোটদের ক্ষেত্রে কিছুটা আলাদা। কিন্তু যে কোনো ব্যক্তিরই এই রোগ হতে পারে, ছোট বড় সবারই হতে পারে। ওই ধরনের পরিবর্তন আসলে কি মাথা অনেক বেশি বড় হয়ে যায় ছোটদের ক্ষেত্রে? বড়দের ক্ষেত্রে যেটা আমি ওই জন্য বয়সটা ভাগ করে নিয়েছি, ছোট বাচ্চা যারা বলছি 2 বছরের ক্ষেত্রে মাথাটা বড় দেখাবে, এটা একটা সিমটম। বড়দের কিন্তু মাথা বড় হবে না, কারণ তাদের স্কালগুলা শক্ত থাকে এবং সূচার যেগুলো স্কালগুলা, যে মাথার হাড্ডিগুলা জোড়া লেগে থাকে বিভিন্ন ইয়েতে, সেটা আটকায় যায় বা বন্ধ হয়ে যায়, সেই জন্য মাথা বাড়তে পারে না। সেই জন্য বড়রা এই ছোটদের থেকে একটু ভিন্ন কিছু লক্ষণ নিয়ে আসে আমাদের কাছে। তাহলে 2 বছরের বড় থেকে শুরু করে যারা বয়স্ক আছে, তাদের মাথায় যদি পানি জমে, তারা আমাদের কাছে যে লক্ষণগুলো নিয়ে আসবে, প্রথমেতে বলবে প্রচণ্ড মাথা ব্যথা। মাথা ব্যথা ইউজুয়ালি আর্লি মর্নিং হেডেক বলে, সকালবেলার দিকে একটু শুরু হতে পারে। মাথা ব্যথার সাথে বলবে বমি, মাথা ব্যথা এবং বমি হচ্ছে, এবং চোখে সে ঝাপসা দেখবে, চোখে ঘোলা ঘোলা দেখতে থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে খিঁচুনি পর্যন্ত হতে পারে। এটা সাধারণত 2 বছরের পর থেকে বয়স্ক যে কোনো অ্যাডাল্ট যে কোনো মানুষেরই হলে এসব সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। সাধারণত মাথায় যদি পানি জমে, কোনো পরিবারের একটি শিশু যদি এই ধরনের জটিলতা থাকে, লাইক হাইড্রোকেফালাস হয়েছে, ওই পরিবারটিকে একটু নেগলেক্টেড চোখে দেখা হয় আমাদের সমাজে। এমন অনেক দৃষ্টান্ত রয়েছে। পরিবারের অন্যান্য সদস্যরা হয়তো বা এই রোগটিতে আক্রান্ত হয়ে যাবে, আসলে কি তেমন কিনা? এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং মিথ্যা ধারণা। কারণ হাইড্রোকেফালাস রোগ বংশগত রোগ না, বংশগত কোনো একটি কারণে হলেও হতে পারে। কিন্তু হাইড্রোকেফালাস রোগের আমি অনেকগুলো কারণ বলছি, হাইড্রোকেফালাস রোগ বিভিন্ন কারণে হতে পারে আর কি। এটা বংশগত কারণ নয়, এই ভুল স্টিগমাটা থেকে আমাদের বের হয়ে আসতে পারে। আর আরেকটা যে বিষয়, হাইড্রোকেফালাস রোগ কিন্তু চিকিৎসায় ভালো হয়। তারা যদি বিভিন্ন জায়গায় খোঁজখবর করে, আমরা যেমন নিউরোসায়েন্সে আছি, এখানে অনেক রোগী সুস্থ হয়ে যাচ্ছে হাইড্রোকেফালাস রোগ। কিন্তু শর্ত হলো হাইড্রোকেফালাস শুরুতে অপারেশন করতে হবে, যখনই লক্ষণ দেখা যাবে। কারণ যেহেতু খুব দ্রুত মাথা বাড়তে থাকে, মাথা বাড়লে যে পানিগুলো ব্রেনের মধ্যে থাকে, ব্রেনকে ড্যামেজ করতে থাকে। এবং আমরা জানি বাচ্চার ছোট অবস্থায় তো তার ব্রেন ডেভেলপ করে, বুদ্ধিভিত্তিক বিকাশ হয়। এখন সেই বুদ্ধিভিত্তিক বিকাশের সময়টাকেই যদি ব্রেন এইভাবে বাধাগ্রস্ত হয়, তাহলে বুদ্ধিভিত্তিক বিকাশ ঠিকমতো হবে না। এই জন্য যদি আমরা আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট আমরা দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে সে সমাজে ঠাঁই করে নিতে পারবে। এটা কি অনেক ব্যয়বহুল করে চিকিৎসা পদ্ধতি কিনা? হাইড্রোকেফালাস যেহেতু এটা সরকারিভাবে
কয়েকটি হাসপাতালে হয়, আর বেসরকারিভাবে কিছু হয়ে থাকে। বেসরকারিভাবে স্বাভাবিকভাবেই এটি ব্রেনের অপারেশন একটু ব্যয়বহুল, কিন্তু সরকারিভাবে তো চিকিৎসা সেবা বিভিন্ন জায়গায় আছে। সরকারিভাবে যদি আমি বলি, নিউরোসায়েন্স তার মধ্যে অন্যতম একটা হসপিটাল, যেখানে পেডিয়াট্রিক নিউরোসার্জারি নামে একটা ডিপার্টমেন্ট আছে, যেটা গোটা বাংলাদেশে পেডিয়াট্রিক নিউরোসার্জারি রিলেটেড সব কিছু বিষয়ে সাপোর্ট দিয়ে থাকছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজে পেডিয়াট্রিক নিউরোসার্জারি ডিপার্টমেন্ট আছে, সেখানে কেউ যদি চায় হার্টিকোপ্লাসের রোগের চিকিৎসা নিতে পারবে। চিটাগাং মেডিকেল কলেজে হার্টিকোপ্লাস রোগের চিকিৎসা দেওয়া হয়। এছাড়া চাইলে বড়দের বা অনেকের যদি হার্টিকোপ্লাস রোগ হয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভাগীয় শহরে নিউরোসার্জারি যে ডিপার্টমেন্টগুলো আছে সেইগুলোতেও হার্টিকোপ্লাস রোগের সাধারণত চিকিৎসা করা হয়ে থাকে। কিন্তু ডেডিকেটেডলি যদি শুধু শিশুদেরই করতে চাই, তাহলে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনই উত্তম বলে ধরে নেওয়া হয়, কারণ ওনারা এই বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ। সফলতার হার কীরকম অপারেশনের পরে? সফলতার হার বিষয় নির্ভর করে হলো হার্টিকোপ্লাস কী কারণে হয়েছে, কারণটার উপরে অনেকখানি নির্ভর করে। যদি কোনো কারণে আমরা ধরি পানি চলাচলের পথ বন্ধ হয়েছে, হার্টিকোপ্লাস রোগ তৈরি হয়, তাহলে আমরা কিছু প্রসিডিউর আছে, পানি চলাচলের পথ তৈরি করে দিই, যেটাকে পানির বাইপাস সিএসএফ ডাইভারশন বলে, মানে পানি চলাচল পথ তৈরি করে দেওয়া হয়। এটার মধ্যে একটা ভিপি শান্ট আছে, একটা ইটিবি এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি। তাহলে পানি চলাচলের পথ তৈরি হওয়া যেটা বন্ধ হয়েছে, সেটা যদি আমরা পথ তৈরি করে দিই, তাহলে খুব স্বাভাবিকভাবে এটার আউটকাম অনেক ভালো। যদি আবার ইনফেকশনের কারণে কোনো কারণে হয়, ইনফেকশনের কারণে ইনফেকশনের মাত্রা অনুসারে এটা নির্ধারিত হয়। মাত্রা যদি খুব খারাপ হয়, তাহলে আউটকাম ইউজুয়ালি খুব একটা ভালো হয় না। যদি ইনফেকশনের মাত্রাটা একটু কম হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আউটকামটা একটু ভালো হয়। এই যে হাইড্রোকেফালাস হচ্ছে, আপনি বলছিলেন পানিটা সঠিকভাবে চলাচল করতে পারছে না, অনেক ক্ষেত্রে টিউমার যদি হয়ে থাকে, এটিও অন্যতম একটি কারণ। ব্রেন টিউমার কথাটি শুনলে কিন্তু একটা আতঙ্ক কাজ করে প্রত্যেকটি অভিভাবকের মধ্যে বা প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে। আসলে শিশুর ব্রেন টিউমার হয়েছে কিনা বিশেষ কী ধরনের উপসর্গের মাধ্যমে বুঝবে? একটি কি হতে পারে হাইড্রোকেফালাস অন্যতম একটি কারণ? ব্রেন টিউমারের কারণে হাইড্রোকেফালাস হতে পারে, কিন্তু হাইড্রোকেফালাসের কারণে ব্রেন টিউমার হতে পারে না। কিন্তু ব্রেন টিউমার নিজে যখন ব্রেনে হবে, তখন পানি চলাচলের যে পথটা আছে সেটাকে যদি বন্ধ করে দেয়, ব্রেন টিউমারের চাপে যদি পানি চলাচলের পথটা বন্ধ হয়ে গেল, তখন পানি তো ঠিকমতো চলাচল করতে পারছে না। এবং এটা ছাড়া আর কি ধরনের উপসর্গ? একটি তো মাথা বড় হয়ে গেল হাইড্রোকেফালাস বলছি, আর উপসর্গগুলো কি? আর উপসর্গের মধ্যে ব্রেন টিউমারের যদি আমরা ধরি, ব্রেনের দেখা যাচ্ছে বাচ্চার মাথা ব্যথা কমপ্লেন করবে, মাথা ব্যথার সাথে বাচ্চার অস্থিরতা বেড়ে যাবে, রেস্টলেস, কোনো এক সাইড দুর্বল হয়ে যাবে। সাধারণত ব্রেনের যদি আমরা ডান সাইডে কোনো টিউমার হয়, ইউজুয়ালি বাম সাইড দুর্বল হয়ে যায়, আবার বাম সাইডে টিউমার হলে ডান সাইড দুর্বল হয়ে যায়, হাঁটা চলার শক্তি চলে যাবে। তারপরে দেখা যাচ্ছে বাচ্চার ঘন ঘন বমি হবে, প্রচুর বমি হবে। কিছু ক্ষেত্রে কিছু জায়গায় টিউমার হয় যেগুলো চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দেয়। প্রথমেই বাচ্চার বাবা মা এসে বলবে যে আমার বাচ্চা চোখে দেখতে পায় না। এক্ষেত্রে যেটা ভুল করে থাকে, যেহেতু চোখে দেখতে পায় না, চোখের ডাক্তারের কাছে তারা নিয়ে যায়, এটাই স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু পরীক্ষা নিরীক্ষার পরে দেখা যায় না, এটা চোখের কোনো অসুখ নয়, এটা ব্রেন টিউমারের কারণে সে চোখে দেখতে পাচ্ছে না। মানে কি ধরনের পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ করেন সাধারণত আপনারা যে শিশুটির ব্রেনে কোনো টিউমার হলো কিনা? এবং বাংলাদেশের বেশিরভাগ রোগী তো প্রত্যন্ত এলাকায় রয়েছে, দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, ডায়াগনোসিস কতটুকু হচ্ছে প্রাথমিক স্টেজে জানবো বিস্তারিত। তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠান থেকে নিচ্ছি আবার একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন ডাক্তার মোহাম্মদ নেফাউল রহমান। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে আমাদের দেশে বিভাগীয় শহরগুলোতে উপজেলা লেভেলে কোনো একটি শিশু যদি আসলে মস্তিষ্কে কোনো ধরনের জটিলতা হয়ে থাকে, সেটি হোক স্নায়ুরোগ বা মানে এই নিউরোসার্জারি রিলেটেড, মানে চিকিৎসক কতটুকু অ্যাভেলেবল রয়েছে, শনাক্ত কতটুকু হচ্ছে প্রাথমিক স্টেজে? জনসংখ্যার তুলনায় নিউরোসার্জারি রিলেটেড চিকিৎসক খুবই স্বল্প। এর ক্ষেত্রে যদি আমরা পেডিয়াট্রিক নিউরোসার্জারিতে আসি, সেটা আরোই স্বল্প। পেডিয়াট্রিক নিউরোসার্জারির সেবাগুলো ঢাকা শহরের মধ্যেই অধিকাংশ ক্ষেত্রে সীমাবদ্ধ। ঢাকার বাইরে এটা খুব একটা বেশি ডেডিকেটেড পেডিয়াট্রিক নিউরোসার্জারি সেবা নাই, কিন্তু ঢাকার বাইরে নিউরোসার্জারি সেবাগুলো বিভিন্ন বিভাগের শহরে চাইলে তারা পেতে পারে। এখনও উপজেলা বা জেলা শহরে এটার বিস্তৃতি ওইভাবে লাভ করে নাই, কারণ একটা নিউরোসার্জারির কোনো যদি অসুখ হয় বা নিউরোসার্জারি রিলেটেড, সেক্ষেত্রে এটা ডায়াগনোসিসের জন্য অনেক মানে যে জিনিসপত্র আর্মামেন্টেরিয়াম লাগে, যেসব যন্ত্রপাতি লাগে, সেগুলো অনেক এক্সপেন্সিভ এবং এস্টাবলিশমেন্ট কষ্ট অনেক হাই। সেজন্য এখনও জেলা বা উপজেলা পর্যায়ে এইভাবে আমাদের তৈরি হয় নাই, কিন্তু বিভাগীয় পর্যায়ে অনেক জায়গায় আছে। বিভাগীয় মেডিকেল কলেজগুলোতে কেউ যদি নিউরোসার্জারি সেবা চায়, সে সহজেই পেতে পারবে। প্রাথমিক অবস্থায় শিশুর ব্রেনে কোনো টিউমার হয়েছে কিনা কতটুকু শনাক্ত হচ্ছে এবং
সাধারণত কোন স্টেজে আপনাদের শরণাপন্ন হয়? আমরা সাধারণত লেট স্টেজে পেয়ে থাকি, কারণ যেহেতু দূর প্রত্যন্ত অঞ্চল থেকে থাকে এবং জেলা শহরে এবং উপজেলা শহরে এই বিষয়ে কোনো মানে ডায়াগনোসিস করার বিশেষজ্ঞ চিকিৎসক নেই এবং ডায়াগনোসিস করার যে যন্ত্রপাতি সেগুলোও নেই। সেজন্য বাচ্চারা যখন মাথা ব্যথা হয়, বমি করে, চোখে ঝাপসা দেখে অথবা খিঁচুনি হয়, যেগুলো ব্রেন টিউমারের লক্ষণ বলে থাকলাম, সাধারণত ওখানকার শিশু বিশেষজ্ঞ বা অন্যান্য ডক্টরের পরামর্শ শরণাপন্ন হয়। তখন তারা এই রিলেটেড বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকে। মাথা ব্যথা করছে, মাথা ব্যথার ওষুধ দিয়ে দিলাম, বমি করছে, বমির ওষুধ দিয়ে দিলাম, অথবা খিঁচুনি হয়েছে, খিঁচুনির ওষুধ দিয়ে দিলাম। কিন্তু এটার আসল কারণ কি, গোড়া থেকে কারণটা আমরা নির্ধারণ করতে পারি না, অথবা করার ওরকম সুযোগ ওখানে থাকে না। সেজন্য আমরা যখন পাই, দেখা যাচ্ছে একটু সাধারণত লেট স্টেজে পাই। যখন শনাক্ত হচ্ছে লেট স্টেজে এসে, তখন কি অপারেশন একমাত্র ভরসা, এবং অপারেশনের মাধ্যমে শিশুটিকে কতটুকু সুস্থভাবে জীবনযাপন করানো সম্ভব? প্রথমে বলে নিই, এটা নিয়ে অনেকে ভুল ধারণা হয়তো বা থাকতে পারে। ব্রেন টিউমারের একমাত্র চিকিৎসা পদ্ধতি হলো অপারেশন। অপারেশন ছাড়া এই পৃথিবীতে ব্রেন টিউমারের কোনো চিকিৎসা পদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি, ব্যতিক্রম দু একটি ছাড়া। ব্যতিক্রমের কথা বলে দিই, ব্রেন স্টেম গ্লাইমা নামে একটি টিউমার আছে, যেটা ব্রেনের এমন জায়গায় হয় যেখানে অপারেশন করলে মৃত্যু ঝুঁকি অনেক বেশি। সেইগুলোতে আমরা সাধারণত রেডিওথেরাপি, কেমোথেরাপি দিয়ে থাকি। তাছাড়া যত ধরনের ব্রেন টিউমার আছে, একমাত্র চিকিৎসা পদ্ধতি হলো অপারেশন, এবং অপারেশনের মাধ্যমে এটা চিকিৎসা করা হয়। যদি আর্লি স্টেজে আসে তাহলে সেক্ষেত্রে সফলতার হার অনেক বেশি। আর আরেকটা হলো সফলতার হারের পুরো ইম্প্যাক্ট ফেলে বা প্রভাব ফেলে, সেটা হলো ব্রেন টিউমারের কয়েকটা গ্রেড আছে। WHO গ্রেড, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা গ্রেড করে দিছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। গ্রেড 1-এর যে টিউমারগুলো, সেগুলো সাধারণত বিনাইন টিউমার হয়, ক্যান্সার হয় না, ক্যান্সার টাইপের না। এগুলার আউটকাম খুবই ভালো। আমরা যদি টোটাল রিমুভ করে দিতে পারি, বাচ্চা সুস্থ স্বাভাবিক লাইফ লিড করবে। তার মধ্যে বোঝাই যাবে না যে তার ব্রেন টিউমার আগে ছিল। শর্ত হলো তার রিমুভালটা ভালো হতে হবে এবং টোটাল রিমুভ করে দিতে হবে। আর 2 থেকে 4-এর মধ্যে যত নিচে নামতে থাকবেন, 2 থেকে 3-এ গেলে, 3 থেকে 4-এ গেলে আউটকাম আস্তে আস্তে খারাপ হতে থাকে, এবং 4-এ হলো সবচেয়ে খারাপ আউটকাম। বেশিরভাগ রোগীদের তো 3 এবং 4 এই পর্যায়ে পাচ্ছে, যেমনটি আপনি বলছিলেন লেট স্টেজে এসে পাওয়া যাচ্ছে এবং পরবর্তীতে অপারেশন করতে হচ্ছে। আর্লি স্টেজে আসলে হয়তো রিকভারিটা খুব দ্রুত সময়ের মাঝে হয়ে যেত। মানে আমাদের ল্যাকিংসগুলো দূরকরণের ক্ষেত্রে সরকারের উদ্দেশ্যে যে আমাদের প্রতিবন্ধকতাগুলো রয়েছে বিভাগীয় পর্যায়ে কিংবা উপজেলা লেভেলে, আপনার পরামর্শ কী থাকবে বা আপনার চাওয়া কী থাকবে আসলে? এখন একটা ডক্টর যদি জানে যে ব্রেন টিউমারের কোনগুলো ব্রেন টিউমারের লক্ষণ, তাহলে সে কিন্তু ওই রোগীকে সাজেস্ট করতে পারবে, আপনি এখানে না থেকে বিভাগের শহরে চলে যান, পাশের বিভাগে চলে যান। তাহলে সে আর্লি ডায়াগনোসিস পসিবল, এটা একটা উপায় হতে পারে। আর একটা উপায়, যদি লজিস্টিক সাপোর্ট, এই সাপোর্টটা সরকার যদি বিভিন্ন জেলা পর্যায়ে নিয়ে যেতে পারে, এবং জেলা পর্যায়ে আরও আমাদের নিউরোসার্জন যদি বাড়াতে পারে, নিউরোসার্জারির সিট। এবং আমাদের যেমন আমি পেডিয়াট্রিক নিউরোসার্জারি নিয়ে বলি, আমাদের পেডিয়াট্রিক নিউরোসার্জারিদের এখনও সাবজেক্ট সেভাবে ডেভেলপ হয় নাই। আমরা যদি আরও বেশি পেডিয়াট্রিক নিউরোসার্জন তৈরি করতে পারি, তাহলে দেখা যাচ্ছে গ্রামের বিভিন্ন জায়গায় আমরা সেগুলোকে পদায়ন করতে পারবো। পদায়ন করার মাধ্যমে দেখা যাচ্ছে এই বিষয়গুলোকে আমরা সাপোর্ট দিতে পারবো। স্যার, একদম আমরা আলোচনার শেষ প্রান্তে, আমরা সেই আশা রেখে আমরা আলোচনা শেষ করতে চাই যে অদূর ভবিষ্যতে আমরা খুব দ্রুত সময়ের মাঝে পেডিয়াট্রিক নিউরোসার্জন সমস্ত বিভাগের শহরগুলোতে অ্যাভেলেবল দেখব। আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। নিশ্চয়ই আপনারা একটুখানি সচেতন হবেন আপনার ঘরের সন্তানটিকে নিয়ে। যদি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া কোনো পরামর্শগুলো আপনাদের সন্তানের মাঝে উপস্থিত থাকে, তবে অবশ্যই সময় ক্ষেপণ না করে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের শরণাপন্ন হন। তিনি বলে দেবেন সন্তানটির কোনো জটিলতা হয়েছে কিনা, নাকি একদমই সুস্থ রয়েছে। অবশ্যই জায়গাটিতে সচেতন হওয়ার বিকল্প কিছু নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 9-এর সাথেই থাকুন।